প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় আমরা আলোচনা করব। চলো দেখি পঞ্চম অধ্যায় কি আছে। আমরা পঞ্চম অধ্যায় দেখছি যে দুজন লোক পানিতে ডুবছে না, নিশ্চয়ই তার কারণ আছে। নিশ্চয়ই এ জায়গার পানির ঘনত্ব বেশি বা পানির চাপ বেশি। নিশ্চয় তাহলে বুঝতে পারছো যে আমরা পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের চাপ, ক্ষেত্রফল এবং ঘনত্ব নিয়ে আলোচনা আছে। এই অধ্যায় থেকে তোমাদের অনেক কিছু জানতে হবে, তোমাদেরকে মনোযোগ সহকারে অধ্যায়টা ভালোভাবে বুঝতে হবে। চলো প্রথমে আমরা দেখবো যে চাপ কি। দেখো, মেয়েরা যে হাইলটা পরে আর পুরুষ মানুষ যে দেখো একটা জুতো ইউজ করছে, এটা মনে করো মেয়েরা সাধারণত এটা ইউজ করে, পুরুষ এটা ইউজ করে। দেখো হাইলে এখনো শৌচালো, যদি বৃষ্টির দিনে হাইল পরে মেয়েরা চলাফেরা করে, তাহলে আর এটাও যদি পুরুষরা চলাফেরা একই যদি বল প্রয়োগ করে, তাহলে চাপ অনুভূত হবে হাইলে বেশি, অর্থাৎ মাটির ভিতরে প্রবেশ করবে, কারণ এখানে একই বল প্রয়োগ করলে দুটোর ক্ষেত্রফল ভিন্ন। এই হাইলের ক্ষেত্রফলটা কম এবং এই জুতোটার ক্ষেত্রফলটা বেশি জায়গা জুড়ে আছে। তাহলে যদি সেম বল প্রয়োগ করি, তাহলে চাপ এইটা বেশি অনুভূত হবে, অর্থাৎ ভিজা মাটিতে প্রবেশ করে যাবে। তাই তো হাইলের এই সরু অংশটা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে চাপটা বল এবং ক্ষেত্রফলের সাথে সম্পর্কিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ চাপটা কি, বল এবং ক্ষেত্রফলের সাথে সম্পর্কিত। তাহলে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপ সমান বল বাই ক্ষেত্রফল আমরা জানি। তাহলে চাপ পি সমান এফ বাই এ, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। আমরা জানি চাপের সাথে ক্ষেত্রফলটা ব্যস্তানুপাতিক এবং বলটা সমানুপাতিক, অর্থাৎ যত বেশি বল প্রয়োগ করা হবে তত বেশি চাপ অনুভূত হবে, যত বেশি ক্ষেত্রফলটা হবে তত চাপ কম অনুভূত হবে, অর্থাৎ চাপের সাথে ক্ষেত্রফলটা ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা দেখেছি যে মেয়েদের জুতোতে ক্ষেত্রফলটা কম, সরু, পুরুষদের ক্ষেত্রে চওড়া। অর্থাৎ পুরুষ এবং মহিলাদের উভয় ক্ষেত্রে যদি সেম বল প্রয়োগ করা হয়, তাহলে মহিলাদের যেহেতু ক্ষেত্রফলটা কম, তাহলে চাপ বেশি অনুভূত হবে। তাহলে ক্ষেত্রফল এ যত কম হয়, চাপ পি তত বেশি হয়, বল এফ যত বেশি হয়, চাপ পি তত বেশি হয়। নিশ্চয়ই স্টুডেন্ট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আরো কিছু আমরা দেখবো, তোমরা লক্ষ্য করো। দেখো দেখো সুচালু ব্রেকে কি হয়, যে যদি ব্রেকটা সুচালু হয় তাহলে বল প্রয়োগ করলে বেশি ভিতরে প্রবেশ করা সম্ভব, যেহেতু তার ক্ষেত্রফলটা কম। বল বেশি প্রয়োগ করলে বেশি ভিতরে প্রবেশ করানো সম্ভব। একটি ব্রেকে সুচালু মুখের ক্ষেত্রফল খুব কম, তাই কাঠ জাতীয় কোনো তলের উপর সুচালু মুখটি রেখে ব্রেকের চওড়া মাথায় আঘাত করলে সুচালু মাথায় অপেক্ষিত বেশি চাপ পড়ে, ফলে ব্রেকটি সহজে বস্তুর মধ্যে ঢুকে যায়। নিশ্চয়ই স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো, এটাও চাপটা ক্ষেত্রফল এবং বলের সাথে পুরোপুরি সম্পর্কযুক্ত। দেখো ছুরিতে কি হয়, ছুরি ধারালো, এই অংশ যদি ধারালো হয়, তাহলে আমরা যদি বল প্রয়োগ করি সহজে একটা জিনিস কাটতে পারবো। আর এখানে অর্থাৎ ক্ষেত্রফল যদি কম হয়, ক্ষেত্রফল যদি সুচালু হয় মানে ক্ষেত্রফল কম হলে আমরা বল প্রয়োগ করলে বেশি চাপ অনুভূত হবে এবং সহজে বস্তু কাটা যাবে। আর এটা যদি বোথা হয়, অর্থাৎ যদি ক্ষেত্রফলটা বেশি হয়, আমি সেম বল প্রয়োগ করলে বস্তুটাকে সহজে কাটতে পারবো না। তাহলে নিশ্চয়ই স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো যে চাপটা অবশ্যই বলের পর তো অবশ্যই নির্ভরশীল। বল যত বেশি হবে চাপটা তো অনুভূত হবে, কিন্তু অবশ্যই সেটা ক্ষেত্রফলটা কম হতে হবে বেশি চাপ অনুভূত হতে হলে। চাপের একক প্যাসকেল, তোমরা জানো, যেটাকে 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার। আমরা জানি চাপের একক প্যাসকেল, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বল হলো নিউটন আর
ক্ষেত্রফল হলো মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, অথবা নিউটন মিটার ইনভার্স 2। প্রতি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের পর 1 নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ পাই তাকে আমরা 1 প্যাসকেল বলবো। তাহলে নিশ্চয়ই স্টুডেন্টরা বুঝতে পেরেছো যে চাপটা হলো বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের পর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে, এবং চাপের যে মূল ডেফিনেশনটা একক ক্ষেত্রফলের উপর, একক মানে 1 হতে হবে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে, যেটা আমাদের চাপের মূল ডেফিনেশন। নিশ্চয়ই তোমরা চাপ ভালোভাবে বুঝতে পেরেছো। এবার চলো যাই আমরা পরবর্তী আলোচনায়, যেখানে দেখো পানি এবং মধু আছে। আমরা এখন স্থির তরলে পানির চাপ নির্ণয় করে শিখবো। স্টুডেন্ট দেখো, এই সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল এ, এর মধ্যে এইচ উচ্চতা পর্যন্ত পানি আছে, যার উচ্চতা এইচ, তরলের ঘনত্ব রো মানে পানির, ও বিকর্ষজ ত্বরণ জি, এবং এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল, এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল হবে বা ওজন হবে, আমরা জানি ওজন, আমরা জানি এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল ওজন ডব্লিউ সমান এম জি, এম মানে ভর, জি মানে ত্বরণ। আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান আয়তন গুণ ঘনত্ব, আর ত্বরণের জায়গায় ত্বরণ বসলো। আর আমরা জানি আয়তন সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা, আমরা জানি আয়তন সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা। এই ক্ষেত্রফলটাকে যদি উচ্চতা দ্বারা গুণ করি তাহলে তার আয়তন পাবো, আর ঘনত্ব বসলো, ত্বরণ। তাহলে এর ক্ষেত্রফলে প্রযুক্ত বল, ক্ষেত্রফল হলো এ, এই যে ক্ষেত্রফল এ, উচ্চতায় এইচ, ঘনত্ব রো, আর ত্বরণ হলো জি, আর চাপ সমান জানি আমরা বল বাই ক্ষেত্রফল, এইচ রো জই বাই এ। তাহলে এ তে কাটা গেল, তাহলে চাপ পি সমান কি পাইলাম আমরা, এইচ রো জি। আমরা জানি জি হলো ধ্রুবক, তাই পি সমানুপাতিক এইচ রো, অর্থাৎ পানির গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে, পানির ঘনত্ব যত বাড়বে চাপ তত বাড়বে। তাহলে কোন বিন্দুতে চাপ পি সমান হবে এইচ রো জি, এইচ হবে উচ্চতা, রো হবে ঘনত্ব, জি হলো অভিকর্ষজ ত্বরণ। তাহলে নিশ্চয়ই তোমরা স্থির তরলে চাপ প্রয়োগ করা ভালোভাবে বুঝতে পেরেছ। আর যার ঘনত্ব বেশি সে তত ভারী হবে, কারণ আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, যার ঘনত্ব বেশি সেটা বেশি ভারী হবে। আচ্ছা, কোয়ার্ক না লোহার মধ্যে কে ভারী? নিশ্চয়ই লোহা ভারী, কারণ লোহার ঘনত্ব বেশি, অর্থাৎ লোহা এর জন্য বেশি ভারী। কোয়ার্কের ঘনত্ব কম, এই জন্য লোহার ভারও কম। আচ্ছা, তাহলে কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে, কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, যত ভর বেশি হবে, আমরা একটু বলেছি যত ভর বেশি হবে তত ঘনত্ব বেশি হবে, যত ঘনত্ব বেশি হবে তত ভর হবে। আয়তন যত বেশি হবে ঘনত্ব তত কম হবে, ভর তত কম হবে। আয়তন যত কম হবে ঘনত্ব বেশি হবে, ভর তত বেশি হবে, অর্থাৎ ঘনত্বের সাথে আয়তন ব্যস্তানুপাতিক। আমরা জানি বাড়াইলে যদি কমে আর কমাইলে যদি বাড়ে সেটাকে বলে ব্যস্তানুপাতিক বলে, আর যদি বাড়ালি বাড়ে কমালি কমে সেটাকে বলে সমানুপাতিক। তাহলে ঘনত্ব তোমরা বুঝতে পেরেছো, ঘনত্ব ইকুয়েশনটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তোমরা ঘনত্বকে সাধারণত আমরা রো দ্বারা প্রকাশ করি, রো সমান এম বাই ভি, ভর হলো এম আর আয়তন হল ভি, ঘনত্বের একক কেজি পার মিটার কিউব। দেখো যে ভরের একক কেজি, আমরা জানি ভরের একক কেজি, আর আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মিটার গুণ মিটার কিউব। তাহলে ঘনত্বের একক কেজি পার মিটার কিউব, অথবা কেজি মিটার ইনভার্স 3। তাহলে নিশ্চয়ই তোমরা ঘনত্ব বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা তোমরা মানুষটাকে চেনো নাকি বলতে পারো নাকি? দেখো 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 কি বলছে, আবদ্ধ পাত্রে, দেখো তোমাদের স্লাইডটা সুন্দর করে দেখাচ্ছে। আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোন অংশের উপর বাইরেতে চাপ হলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়ু পদার্থের সব দিক দিয়ে সমানভাবে সঞ্চালিত এবং পাত্রের গায়ে লম্বভাবে। দেখো পাত্রের গায়ে কি করছে, চাপ প্রয়োগ করছে, সে চাপ কমে নাই, সে চাপটা কি করছে, পাত্রের গায়ে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করছে। এটা হলো প্যাসকেলের সূত্র।
দেখো প্যাসকেলের সূত্র আমরা দেখতেছি, দেখো একটা পিস্টন দিয়ে উপর থেকে চাপ প্রয়োগ করছে, সেই চাপটাই দেখো বাইরে অনুভূত হচ্ছে, পানিটার চারিদিক দিয়ে সমানভাবে, পানির চাপটা চারিদিকে সমানভাবে সঞ্চালিত হচ্ছে। দেখো নিশ্চয়ই স্লাইডটির মধ্যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো বাড়ি থেকে চাপ প্রয়োগ করছে, সেই চাপ কিছু মতো না কমে পাত্রের গায়ে বাইরে থেকে বল প্রয়োগ করছে, এই চাপটা চারিদিকে সমানভাবে সঞ্চালিত হচ্ছে। দেখো একটা আমরা বোতলের চাপ প্রয়োগ করছি, সেই চাপটা লম্বভাবে বল প্রয়োগ, সেই চাপটা পাত্রের গায়ে সব দিক দিয়ে সমানভাবে সঞ্চালিত হচ্ছে। নিশ্চয়ই তাহলে তোমরা বিভিন্ন স্লাইডের আমরা দেওয়ার কারণ যাতে তোমরা সহজে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারো। দেখো একজন মানুষ বল প্রয়োগ করছে, সে বলটা উপর দিকে অনুভূত হচ্ছে। বল প্রয়োগ করলেই তো চাপ অনুভূত হয়, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে আমরা চাপ বলি। চাপ প্রয়োগ করছে, তাহলে চাপ প্রয়োগ করলে সেই চাপটা সমানভাবে চারিদিকে সঞ্চালিত হচ্ছে। হ্যাঁ, যেখানে C1 হলো প্রথম সিলিন্ডার, C2 দ্বিতীয় সিলিন্ডার, A1 প্রথম সিলিন্ডার ক্ষেত্রফল, A2 দ্বিতীয় সিলিন্ডার ক্ষেত্রফল, F1 ছোট সিলিন্ডারের বল, F2 বড় পিস্টনের বল। নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পেরেছো, প্যাসকেলের সূত্রটা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা দেখো ছোট সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 আমরা আগেই জানি, যেখানে আমরা F1 বল প্রয়োগ করছি। আর বড় সিলিন্ডারের প্রস্থচ্ছেদ হলো A2, যেখানে আমরা প্রাপ্ত বল পাইছি F2। এখানে তরল দ্বারা দুটো সিলিন্ডার পূর্ণ করছি, যেখানে ছোট সিলিন্ডার প্রস্থচ্ছেদ এবং বড় সিলিন্ডার প্রস্থচ্ছেদ, ছোট পিস্টনের বল F1 দেওয়া আছে, বড় পিস্টনের প্রাপ্ত F2 পেয়েছি। সেখানে যদি আমরা অ্যানালাইসিস করি, দেখো ছোট সিলিন্ডার প্রকৃত চাপ P সমান F1 বাই A1। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। প্যাসকেলের সূত্র অনুসারে এই চাপ তরলের সব চারিদিকে সমানভাবে সঞ্চালিত। আমরা জানি এই চাপটা তরলের ভিতর চারিদিকে সমানভাবে সঞ্চালিত হবে। তাহলে বড় সিলিন্ডারের চাপও হবে P। ছোট সিলিন্ডারের প্রকৃত চাপ যদি P হয়, বড় সিলিন্ডারের প্রাপ্ত চাপ হবে P। এক্ষেত্রে P সমান আমরা বলবো, এই চাপ সমান বলবো বল বাই ক্ষেত্রফল। বলটা কি F2 আর ক্ষেত্রফল হলো A2। বড় সিলিন্ডারের কি বল অনুভূত হয়েছে F2 আর ক্ষেত্রফল হয়েছে F2 বাই A2। তাহলে দুটো চাপ যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি F1 বাই A1 সমান F2 বাই A2। এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, সমাধান করি, তাহলে F2 সমান এরকম পাবো, যেখানে এই সমীকরণ থেকে বুঝতে পারবো F2 বলটা বেশ বড় এবং F1 বলটা ছোট। এটাই বল বৃদ্ধিকরণ নীতি। অর্থাৎ ছোট পিস্টনের ক্ষেত্রফল ছোট এবং তার বলও কম, বড় পিস্টনের ক্ষেত্রফল বেশি এবং বলও বেশি অনুভূত হয়। যেহেতু চাপ দুটো যদি সমান হতে হয়, তাহলে বড় পিস্টনের বল যদি বেশি হয়, তাহলে অবশ্যই বড় পিস্টনের ক্ষেত্রফলটাও বেশি হতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ছোট পিস্টনের বলের থেকে বড় পিস্টনের বলটা বেশি হবে। এটাই বল বৃদ্ধিকরণ নীতি। আচ্ছা দেখো, বল বৃদ্ধিকরণ নীতির আরো আমাদের স্লাইড আছে তোমাকে ভালোভাবে বোঝার জন্য। ছোট সিলিন্ডার যেটাকে C1 প্রকাশ করছে, আমরা আগেই বলছি। বড় সিলিন্ডার সেটাকে C2 দেওয়া প্রবেশ, মাঝখানে পথ দিয়ে পানি প্রবেশ করার পথ আছে প্রথম পিস্টন, এটা দ্বিতীয় পিস্টন। প্রথম পিস্টনের ক্ষেত্রফল A1 এবং বড় পিস্টনের ক্ষেত্রফল A2। আমরা বারবার বলছি যাতে তোমাদের মেমোরিতে এটা সুন্দরভাবে গেঁথে যায়। তাহলে এটাকে দেখো, এখানে কম বল প্রয়োগ করে বেশি বল পাওয়া যাচ্ছে, এটাই বল বৃদ্ধিকরণ নীতি। আচ্ছা দেখো, তাহলে F2 বাই F1 সমান A2 বাই N। বড় পিস্টনের প্রস্তুতের ক্ষেত্রফল যত বেশি বল তত বেশি অনুভূত হবে। বল বৃদ্ধিকরণ নীতির প্রয়োগ দিচ্ছে, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা একটু মান দিয়ে দেখবো। ছোট পিস্টনের বল F1 সমান 10 নিউটন। আর বড় পিস্টনের বল আমরা যদি বের করতে চাই, এবং ক্ষেত্রফল, ছোট পিস্টনের ক্ষেত্রফল 5 মিটার স্কয়ার এবং বড় সিলিন্ডারের ক্ষেত্রফল যদি 20 মিটার স্কয়ার হয়, তাহলে যদি আমরা সূত্র প্রয়োগ করি F2 বাই F1 সমান A2 বাই A1, তাহলে আমরা যদি মান বসিয়ে দেই, তাহলে F2 সমান পাবো আমরা 40 নিউটন। তাহলে নিশ্চয়ই তোমরা কিভাবে মান বসিয়ে
বল বৃদ্ধিকরণ নীতির সূত্র প্রয়োগ করে অঙ্কটা করা যায়, নিচে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করা হয়েছে আর তার সরণ হয়েছে L1। তাহলে তোমরা একটু দেখো, আমরা আরেকটা সূত্র সূত্রটা সমাধান করব। কিভাবে সূত্রটা আসছে আমরা দেখো, ছোট পিস্টনের পর আমরা যদি F1 বল প্রয়োগ করি আর পানিটাকে চাপ প্রয়োগ করে যদি আমরা L1 মিটার সরাই এবং বড় এই চাপ যদি সব দিক দিয়ে সমানভাবে সঞ্চালিত হয়ে বড় পৃষ্ঠের উপর দিকে যদি F2 বল পাই, ঊর্ধ্বমুখী বল যদি F2 পাই এবং তার সরণ যদি আমরা L2 পাই, তাহলে ছোট পিস্টনের কাজের পরিমাণ আমরা জানি কাজ সমান বল গুণ সরণ। বল আমি F1 প্রয়োগ করছি, সরণ L1, তাহলে F1 L1। আবার ছোট পিস্টনে যতটুকু তরল অপসারিত হয়েছে বড় পিস্টনে ঠিক ততটুকু তরল উপর দিকে উঠেছে, অর্থাৎ ছোট পিস্টনে অপসারিত তরল আয়তন সমান বড় পিস্টনের উপরে ওঠা তরলের আয়তন আমরা জানি। তাহলে সেখান থেকে তাহলে A1 L1 সমান আমরা জানি A2 L2, অর্থাৎ ছোট পিস্টনের যতটুকু তরল অপসারিত হয়েছে বড় পিস্টন ঠিক ততটুকু তরল উপর দিকে উঠেছে, অর্থাৎ A1 L1 সমান আমরা পাইছি A2 L2। নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো, এটা কি ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করছে, মানে আয়তন বের করছে। এর যতটুকু আয়তন আছে উপরে ততটুকু আয়তন আমরা পেয়েছি। তাহলে A1 L1 সমান A2 L2, A2 L2 আমরা বল বৃদ্ধিকরণ নীতি হতে পাই F2 সমান F1 A2 বাই A1। এখন বড় পিস্টনের কাজের পরিমাণ আমরা জানি W2 সমান F2 L2। আমরা যদি এখানে F2 এবং L2 এর মান বসিয়ে দিই, আমরা F2 এর মান জানি এই যে F1 A2 বাই A1 গুণ, আর L2 মান জানি L1 A1 বাই A2। যদি মান বসিয়ে দিয়ে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে W2 সমান পাবো আমরা, দেখো F1 L1, অর্থাৎ কি বড় পিস্টনের কাজের পরিমাণ সমান হবে ছোট পিস্টের কাজের পরিমাণ। নিশ্চয়ই তোমরা দেখছো, তাহলে ছোট পিস্টনে যে কাজের পরিমাণ পাবো বড় পিস্টনে সেই একই কাজের পরিমাণ পাবো। ছোট পিস্টনে যে চাপ অনুভূত হবে বড় পিস্টনে সেই একই চাপ অনুভূত হবে। ছোট পিস্টনের অবশ্যই তরলের আয়তন হবে বড় পিস্টনের অবশ্যই তরলের আয়তনের সমান, কিন্তু দুটোর ক্ষেত্রে কি হবে, দুটোর ক্ষেত্রে চাপ ভিন্ন হবে। ওটা চাপ সমান বল বাই ক্ষেত্রফল, এটাও চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাই না? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, দুটোর ক্ষেত্রে চাপও একই অনুভূত হবে, দুটোর ক্ষেত্রে চাপও একই অনুভূত হবে, কিন্তু বল ভিন্ন হবে এবং ক্ষেত্রফল ভিন্ন হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টরা, দুটো পিস্টনের ক্ষেত্রে কাজের পরিমাণে হবে অপরিসীম তরল আয়তনের একই হবে এবং চাপের পরিমাণে এক হবে, বল এবং ক্ষেত্রফলটা ভিন্ন হবে। নিশ্চয়ই স্টুডেন্ট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে W2 সমান F1 L1 সমান W1, অর্থাৎ বড় পিস্টনের কাজের পরিমাণ সমান ছোট পিস্টনের কাজের পরিমাণ। শুধু বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে বেশি বল অনুভূত হবে। ছোট পিস্টনের কম বল প্রয়োগ করে আমি বড় পিস্টনে বেশি বল পাবো। এটাই প্যাসকেলের সূত্রে বল বৃদ্ধিকরণ নীতির মূল অংশটা। অন্যভাবে বলা যায়, প্রথম সিলিন্ডারে যে পরিমাণ শক্তি প্রয়োগ করবে দ্বিতীয় সিলিন্ডারে ঠিক সেই পরিমাণ শক্তি ফিরে পাবে। এবার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস আর্কিমিডিজের সূত্র নিয়ে আলোচনা করব। কোন স্থির তরল অথবা বায়বীয় পদার্থে কোন বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়, এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। দেখো আর্কিমিডিজের সূত্রটা, আমরা যদি কোনো স্থির তরল অথবা বায়বীয় পদার্থে কোনো পদার্থকে আংশিক বা সম্পূর্ণ ভাবে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারাবে, এই হারানো ওজনের বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। আমরা দেখো বিভিন্ন স্লাইডের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। দেখো একটা বস্তু, এই যে এর বাতাসের ওজন 20 নিউটন, এটাকে যদি পানিতে ডুবাই মানে ফুল ডুবানো, আংশিক ডুবালাম বা কিছু অংশ ডুবালাম, তখন এর ওজন যদি নেই তখন হবে এটা 14 নিউটন। তাহলে বায়ুতে ওজন 20 নিউটন এবং পানিতে ওজন 14 নিউটন, তাহলে 6 নিউটন হারাইছে।
দেখো 20 নিউটন থেকে 14 নিউটন বাদ দিলে 6 নিউটন পাবো, তাহলে কিছু ওজন হারাইছে, ওজন হারায় 6 নিউটন, তাহলে এ ওজন হারাইছে 6 নিউটন। সে যদি ওজন হারিয়ে থাকে, দেখো বস্তুর বাতাসে ওজন 20 নিউটন আর আংশিক নিমজ্জিত অবস্থায় ওজন 14 নিউটন, তাহলে হারানো ওজন 6 নিউটন। এই হারানো ওজনটাকে বলবো অপসারিত তরলের ওজন। দেখো দেখো তোমাকে এই যে যতটুকু পানির মধ্যে ডুবানো হয়েছে এই বস্তুটাকে, এই এতটুকু জায়গার পানিকে অপসারণ করছে। দেখো বোঝার চেষ্টা করো, যতটুকু পানিতে ডুবানো হয়েছে ও ততটুকু অংশের পানিকে অপসারণ করছে। তার ওজন কত? যতটুকু পানি অপসারণ করছে তার ওজন কত? 6 নিউটন। এটাকে বলে হারানো ওজন। স্টোনটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। বস্তুর বাতাস ওজন ছিল 20 নিউটন আর নিমজ্জিত অবস্থায় ওজন ছিল 14 নিউটন, তাহলে 6 নিউটন ওজন হারাইছে। ও হারানো ওজনটা কোথায় গেল? ও যতটুক ডুবছে, বস্তুটি যতটুক ডুবছে তার সম আয়তনের ওজনের পানিকে অপসারণ করছে, তা কত? 6 নিউটন। এটাকে বলে হারানো ওজন বা অপসারিত তরলের ওজন। এটাকে বলবো হারানো ওজন অথবা অপসারিত তরলের ওজন। এই অপসারিত, তাহলে বস্তুর হারানো ওজন কি হবে? বস্তুর হারানো ওজন কি হবে? বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বা প্লবতা। এটাকে প্লবতা আমরা সামনে আমরা দেখতেছি, প্লবতাটা কি? সমান প্লবতা, যেটাকে এইচ রো জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বাতাস ওজন বুঝেছো, পানিতে ওজন বুঝেছো, হারানো ওজন বুঝেছো, বা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন তোমরা ভালোভাবে এটা বুঝতে পেরেছো। আচ্ছা, আরো স্লাইডের মাধ্যমে আমরা দেখবো। দেখো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, নিশ্চয়ই বেশি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। পরেরটা, হ্যাঁ ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। এগুলো নিমজ্জিত বস্তুর উপর প্রবাহী মানে তরল অথবা বায়ু, নিমজ্জিত বস্তুর উপর প্রবাহী, এখানে পানি হিসেবে আমরা বিবেচনাকারী নিমজ্জিত বস্তুর উপর প্রবাহী মানে পানি পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বলবো। এই যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে সেটাকে বলবো আমরা প্লবতা। যদিও নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল বিয়োগ করে আমরা প্লবতা পাবো, সেটা আমরা ইকুয়েশনের মধ্যে দেখাবো। তাহলে নিমজ্জিত মানে যে বস্তুটা ডুবে আছে, সে যতটুকু ডুবে থাকুক, সেই বস্তুর উপর পানি লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে সেটাকে আমরা প্লবতা বলবো। আচ্ছা, আমরা এই প্লবতাকে আরো ভালোভাবে বুঝবো। দেখো উপর থেকে নিচের দিকে বল প্রয়োগ করছে F1, আবার নিচের থেকে উপরের দিকে বল প্রয়োগ করছে F2। একটি সিলিন্ডার PQRS তরলে সম্পূর্ণ নিমজ্জিত, একটি সিলিন্ডার PQRS তরলে সম্পূর্ণ নিমজ্জিত আছে। সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, তার প্রবাহিত তরলের ঘনত্ব রো, সিলিন্ডার উচ্চতা H সমান হবে ফুল H2 থেকে আমি যদি H1 বিয়োগ করি, দেখো উপর থেকে নিচ পর্যন্ত সিলিন্ডার পর্যন্ত তাহলে H2, আর উপর থেকে সিলিন্ডার উপর পর্যন্ত সেটা হলো H1। তাহলে H2 থেকে যদি H1 বিয়োগ করি তাহলে সিলিন্ডার উচ্চতা পাবো, সেটা হলো H। তাহলে প্রবাহের উপর অভিকর্ষ ত্বরণ যদি G হয়, তাহলে PQ ক্ষেত্রফলের নিম্নমুখী বল হবে H1 রো জি। PQ ক্ষেত্রফলের নিম্নমুখী বল হবে H1 রো জি। আর SR ক্ষেত্রফলে PQ ক্ষেত্রফলের দেখো এই যে নিম্নমুখী বল হবে H1 রো জি। এ হলো ক্ষেত্রফল, H1 তার উচ্চতা মানে উপর থেকে এই PQ পর্যন্ত, আর হলো পানির ঘনত্ব, যে হলো অভিকর্ষ ত্বরণ। আর SR ক্ষেত্র ঊর্ধ্বমুখী বল, SR এ কি হবে? তার ক্ষেত্রফল দেখো, SR ক্ষেত্রফল A, একই সেম। এ উচ্চতা উপর থেকে নিচ পর্যন্ত H2, উপর থেকে কিন্তু H2, আর রো হলো ঘনত্ব, জি হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে ঊর্ধ্বমুখী বলের থেকে নিম্নমুখী বল আমরা বিয়োগ করবো, তাহলে প্লবতা হবে ঊর্ধ্বমুখী বল বিয়োগ নিম্নমুখী বল, বিয়োগ করলে H2 রো জি H1 রো জি। সেটাকে যদি প্লবতা সমান হবে H2 মাইনাস H1 রো জি, H2 থেকে H1 বিয়োগ দিলে H হবে, তাহলে AH রো জি। তাহলে প্লবতা হলো সমান AH রো জি। এ হলো ক্ষেত্রফল, H হলো উচ্চতায়, ক্ষেত্রফল উচ্চতা গুলো ভি রো জি পাবো। আর আয়তন গুণ ঘনত্ব হলো M।
আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান ঘনত্ব গুণ আয়তন, তাহলে এমজি, যেটাকে আমরা ডব্লু বলি, তাহলে প্লবতা হলো ডব্লু, লব্ধি ঊর্ধ্বমুখী বল, যেটাকে আমরা হারানো ওজন বলতেছি বা অপসারিত তরলের ওজন বলতেছি। নিশ্চয়ই তাহলে তোমরা প্লবতাটা বুঝতে পারছো। প্লবতা হলো লব্ধি ঊর্ধ্বমুখী বল, মানে ঊর্ধ্বমুখী বলের থেকে নিম্নমুখী বল বিয়োগ করলে যেটা হয় সেটা হলো প্লবতা, যেটাকে এইচ রোজি বলতেছি আমরা। হ্যাঁ, তোমরা এই বল তো নিশ্চয়ই বুঝতে পারছো। বল চাপ সমান বল বাই ক্ষেত্রফল, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে বল সমান চাপ গুণ ক্ষেত্রফল, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা প্লবতা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে লব্ধি ঊর্ধ্বমুখী বল প্লবতা সমান সিলিন্ডার কর্তৃক অপসারিত প্রবাহী ওজন। লব্ধি ঊর্ধ্বমুখী বলটাকে বলবো প্লবতা, যেটা হলো সিলিন্ডার কর্তৃক অপসারিত প্রবাহী, মানে এখানে পানি, সেটা কোনো কোনো ক্ষেত্রে বায়ু হতে পারে প্রবাহী। আচ্ছা দেখো, বস্তু ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করছে, প্লবতা উল্টো ভাবে উলম্ব ভাবে উপরের দিকে ক্রিয়া করে, যেটা আমরা আগেই দেখেছি। আচ্ছা, এবার দেখো তোমরা W1 অর্থাৎ বস্তুর ওজন, বস্তুর ওজন, আর ডব্লুটা হলো অপসারিত তরলের ওজন। আমরা বস্তুর ওজন দেখেছি, অপসারিত তরলের ওজন দেখেছি। W1 হলো বস্তুর ওজন, W2 হলো অপসারিত তরলের ওজন, যেটাকে আমরা হারানো ওজন বলছি বা যেটাকে প্লবতা বলছি। তাহলে বস্তুর ওজন যদি তরল প্লবতার চেয়ে বেশি হলে বস্তুটি ডুবে যাবে, অর্থাৎ বস্তুর ওজনটা যদি অপসারিত তরলের ওজন বা প্লবতার চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। দেখো বস্তুটি ডুবে গেছে। আচ্ছা, তারপর দেখি যদি যদি সমান হয়, বস্তুর ওজন এবং অপসারিত তরলের ওজন যদি সমান হলে বস্তুটি নিমজ্জিত অবস্থায় তরলে ভাসবে, নিমজ্জিত অবস্থায় তরলে ভাসবে, মানে কিছুটা নিমজ্জিত অবস্থায় তরলে ভাসবে। এই যে নিমজ্জিত অবস্থায় তরলে ভাসবে। আর যদি বস্তুর ওজনের থেকে প্লবতা বেশি হয় বা অপসারিত তরলের ওজন যদি বেশি হয়, তাহলে এটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে নিশ্চয়ই তোমরা কন্ডিশন গুলো বুঝতে পেরেছো সুন্দরভাবে। এবার আমরা দেখবো যে রক্তের চাপ, আমাদের দেহে রক্তের চাপ আছে তোমরা জানো, আবার বায়ুমণ্ডলের চাপ আছে। দেখো রক্তের চাপ, আমরা বায়ুমণ্ডল চাপ, আমাদের বায়ুমণ্ডল চাপ অনুভব করি না কেন, তার নিশ্চয়ই তোমার কারণ আছে। তার আগে আমরা বায়ুমণ্ডলের চাপের ডেফিনেশনটা দেখবো। বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানে বায়ুমণ্ডলের চাপ বলে। এই পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা পরিব্যাপ্ত বায়ুর ওজন আছে, তাই বায়ুর চাপ আছে। পৃথিবীপৃষ্ঠে এই চাপ প্রতি বর্গমিটার প্রায় 10⁵ নিউটন। পৃথিবীপৃষ্ঠে চাপ প্রতি বর্গমিটার প্রায় 10⁵ নিউটন। তাহলে আমাদের রক্তের চাপ এবং এই যে প্রতি বর্গমিটার 10⁵ নিউটন, রক্তের চাপ এবং বায়ুর চাপ প্রায় সেম, কাছাকাছি, এর জন্য আমরা বায়ুর চাপ অনুভব করি না। আচ্ছা দেখো, এবার দেখো একটা একটা পারদপূর্ণ পাত্র নেব আর একটা টেস্ট টিউবে পারদ নেব, নিয়ে এক মুখ খোলা মুখ বৃদ্ধাঙ্গুল দিয়ে ঢুকিয়ে প্রবেশ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে আটকে আমরা এই পারদপূর্ণ পাত্রের মধ্যে উপর করে রাখবো। তাহলে দেখবো যে এই পারদপূর্ণ পাত্রের উপর দিয়ে পারদ আস্তে আস্তে নিচে নামছে। 24 সেন্টিমিটার নামার পর আর নামছে না, 76 সেন্টিমিটার এসে দাঁড়িয়ে গেছে, কারণ এই পারদের পর এসে বাউট চাপ আসছে, পারদের উপর এসে বাউট চাপ হয়েছে, এই চাপটা ঊর্ধ্বমুখী হয়েছে। বাউট চাপটা ঊর্ধ্বমুখী হওয়ার ফলে পারদটাকে নিচে নামতে দিচ্ছে না, 24 সেন্টিমিটার নামার পর আর নিচে নামতে দিচ্ছে না। তাহলে এই 76 সেন্টিমিটার পারদকে বাউট চাপ আটকে রাখছে, অর্থাৎ পারদটাকে নিচে নামতে দিচ্ছে না, তাই না? তাহলে তরল পদার্থের পর বাউট চাপ এই 76 সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর উপরে শূন্যস্থানকে বলে টেরিসিলির শূন্যস্থান। দেখো বাউট চাপ পরিমাপ করার যন্ত্রের নাম তোমরা নিশ্চয়ই জানো, ব্যারোমিটার। বাউট চাপ পরিমাপ করার যন্ত্রের নাম ব্যারোমিটার। টেরিসিলির পরীক্ষা একটু আগে আমি যেটা আলোচনা করছি এটাকে টেরিসিলির শূন্যস্থান বলে। আরো কিছু স্লাইড মধ্যে দেখো
তাহলে বায়ুমণ্ডলের চাপ সমান পারদ স্তম্ভের চাপ, বায়ুমণ্ডলের চাপ সমান পারদ স্তম্ভের চাপ কত, যেটা ৭৬ সেন্টিমিটার। তাহলে বায়ুর চাপ পরিমাপক ব্যারোমিটার এবং বায়ুর চাপের পরিবর্তন নির্ণয় করে। তাহলে টেরিসেলি পরীক্ষা ও বায়ুমণ্ডল চাপের পরিমাপ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো যে ৭৬ সেন্টিমিটার পারদকে বায়ুর চাপ দিয়ে আটকে রেখেছে। তাহলে এই জন্য বায়ুমণ্ডলের চাপ সমান পারদ স্তম্ভের চাপ। দেখো বায়ুমণ্ডল চাপের পরিবর্তন হলে আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে, সেটা দেখাচ্ছে স্বাভাবিক বৃষ্টিপাত নিম্নচাপ। বায়ুমণ্ডল চাপ নির্ভর করে বায়ুমণ্ডল উচ্চতা ও বায়ুর ঘনত্বের উপর। ভূপৃষ্ঠকে যত উপরে উঠে যায় তত বায়ুর চাপ কম, তোমরা নিশ্চয়ই জানো এগুলো। আচ্ছা, এবার আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। আমরা রাবারটাকে যদি টানার পর কি হবে, বৃদ্ধি পাবে। বস্তু যখন বিকৃত হয় মানে বৃদ্ধি পায়, তখন বস্তুর ভিতরে একটা বাধা দানকারী বলের সৃষ্টি হয়, যার জন্য পূর্বের অবস্থায় ফিরে আসতে সচেষ্ট হয়। বস্তুর ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। বস্তুর ধর্মকে স্থিতিস্থাপকতা বলে মানে কি, আমরা রাবারটাকে যদি রাবারটাকে টানি, দেখো যে ওর ভিতরে একটা বাধা দানকারী বলের সৃষ্টি হয়েছে, যেটা তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়। বস্তুর ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। আমরা ব্যায়াম করলেও দেখবা যে এরকম আমরা যদি ব্যায়াম করি, এটা আমাদের বাধা দান করে, আমাদের দেহের ভিতর বাধা দান করে পূর্ব অবস্থায় ফিরে যেতে চাই। এটাকে বলবো এই ধর্মকে বলবো স্থিতিস্থাপকতা। দেখো এটাকে টানলে এটা বৃদ্ধি পাবে, বিকৃত হবে অর্থাৎ বাড়বে। আবার এর ভিতরে একটা বাধা দানকারী বলের সৃষ্টি হয়েছে, এই ধর্মকে বলবো স্থিতিস্থাপকতা। বল প্রয়োগে বস্তুর আকৃতিক পরিবর্তন হচ্ছে, অবশ্যই সেটাকে আমরা বিকৃতি বলতেছি। দেখো যে দুই পাশে আমরা বল প্রয়োগ করছি, বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বিকৃতি হচ্ছে। আবার একটা বাধা দানকারী বলের সৃষ্টি হয়েছে, যেটা পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়, এটাকে বলবো স্থিতিস্থাপকতা। বাহ্যিক বল প্রয়োগে বস্তুর আকৃতির পরিবর্তন হয়। আমরা জানি বল প্রত্যাহার করালে পূর্বের অবস্থায় ফিরে আসে। দেখো যে বাড়ছে। রাবারের ফিতা টানলে কি পরিবর্তন, আবার টেনিসের দিয়ে রাবার পরিবর্তন, ফিতা টানলে সেটা বৃদ্ধি পায়, আবার টেনিসের সেটা পূর্বের অবস্থায় ফিরে যায়। ফিতা টানলে দৈর্ঘ্য বৃদ্ধি, আবার টেনিসের পূর্বের দৈর্ঘ্য ফিরে পায়, এটাকে স্থিতিস্থাপকতা বলে। আচ্ছা দেখো, আমরা বিভিন্ন স্লাইডের মধ্যে দেখতেছি, তোমরা দেখো এগুলো। বাহ্যিক বলের প্রভাবে একক দৈর্ঘ্যের পরিবর্তন হলো বিকৃতি। বাহ্যিক বলের প্রভাবে একক দৈর্ঘ্যের পরিবর্তন হলো বিকৃতি। বস্তুর ভিতরে একক ক্ষেত্র লম্ব প্রতিরোধ করে বল হলো পীড়ন। আমরা জানি পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ যত বেশি বল প্রয়োগ করব বিকৃতি তত বাড়বে। বিজ্ঞানের রবার্ট হুক স্থিতিস্থাপকতার একটি সূত্র আবিষ্কার। এই সূত্র অনুযায়ী সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি, অর্থাৎ পীড়ন সমান ধ্রুবক গুণ বিকৃতি। দেখো যে বিকৃতি হচ্ছে স্থিতিস্থাপকতার একটা সীমা আছে, সেই সীমা যদি পেরিয়ে যায় তাহলে আবার আচ্ছা স্থিতির সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক হবে। রবার্ট হুক। নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অধ্যায়ে অনেক কিছু আলোচনা করে L2 সমান A1 L1, যেখান থেকে আমরা L2 এর মানটা আমরা পেয়েছি। L2 সমান L1